পড়ছি ডাফনে দু মরিয়ার বিখ্যাত উপন্যাস রেবেকা। উপন্যাসটির আজ 11তম পর্ব। আমার এতদিনকার ভুল ধারণা একটু একটু করে ভেঙে যাচ্ছে। যেসব ধাঁধার কোনো সমাধান না করতে পেরে মনে কত অশান্তি ভোগ করেছি, আজ সমস্তই আমার চোখের সামনে স্পষ্ট হতে স্পষ্টতর হয়ে যাচ্ছে। সব কিছুর অর্থ আজ জলের মতো তরল হয়ে আসছে। রেবেকার কথা উঠলেই ফ্র্যাঙ্কের অদ্ভুত উদাসীন ব্যবহার, বিয়েট্রিসের এড়িয়ে যাবার ভান, সব কিছুর অর্থ এখন পরিষ্কার বুঝতে পারছি। তাদের সেই নীরবতা আর ঔদাসীন্যকে আমি আন্তরিক সহানুভূতি আর শোকের প্রকাশ বলে মনে করেছি। রেবেকা সম্বন্ধে তাদের চরম ঔদাসীন্য এবং নির্বিকার ভাবের মূল কারণ যে কতখানি লজ্জা, অপমান আর ঘৃণা, আজ তা সমস্ত মন প্রাণ দিয়ে অনুভব করতে পেরে অবাক হয়ে ভাবছি, আমার মনে এই সন্দেহ একবারের জন্যও কেন উঁকি মারেনি। শুধু লজ্জা আর সংকোচের জন্যই আমার এত বড় ভুল এতদিন ভাঙেনি। সম্পূর্ণ মিথ্যার ওপর একটা কল্পনা গড়ে তুলে আমার মতো চরম অশান্তি জীবনে আর কে কবে ভোগ করেছে? জীবনের সবচেয়ে প্রিয়জনের কাছ থেকে এত দূরে সরে গেছে। লজ্জা, সংকোচ কাটিয়ে একবার যদি আমি তাকে অতীত জীবন সম্বন্ধে প্রশ্ন করতাম, তাহলেই সব কথা জানতে পারতাম। আমার বিবাহিত জীবনের মূল্যবান 4-5টি মাস তাহলে এভাবে এক অব্যক্ত অশান্তির মধ্যে বিফলে কেটে যেত না। ম্যাক্সিম আবার বলছে, বি আর গাইলস তারপর থেকে আর একদিনও এখানে রাত কাটায়নি। আমিও তাদের কোনোদিন থাকতে বলিনি। বি কোনোদিন এ বিষয়ে একটি কথাও আমাকে বলেনি। কিন্তু আমার মনে হয় আমার জীবনের এই চরম লজ্জা আর অপমানের কথা কিছুটা সে বুঝতে পেরেছিল। ফ্র্যাঙ্কও হয়তো খানিকটা অনুমান করেছিল। রেবেকা তার চলাফেরা, হাবভাবে আবার কিছুদিনের জন্য একটু সংযত হয়ে রইল। কিন্তু আমি ম্যান্ডারলের থেকে কোথাও বাইরে গেলেই বড় দুর্ভাবনা হতো। আমার অনুপস্থিতিতে না জানি কি অঘটন ঘটে যায়। একবার একটা অপবাদ রটনা হলে আমার ম্যান্ডারলের সমস্ত গৌরব আর সম্মান যে ধুলোই লুটাবে। তার কথা শুনতে শুনতে মনে হলো আমি যেন আবার সেই নিরালা কুটিরটির মধ্যে দাঁড়িয়ে আছি। বেনের নির্বোধ চোখের অসহায় দৃষ্টি আর কাতরোক্তি মনে পড়ল। আমাকে আপনি পাগলাগারদে দেবেন না তো? অন্ধকার বনপথে গাছের আড়ালে একটি অভিসারিকা বুঝি দাঁড়িয়ে আছে। তার পোশাক মৃদু হিমেল হাওয়ায় কেঁপে কেঁপে উঠছে। ম্যাক্সিম বলে চলেছে, তার দূর সম্পর্কের এক ভাই আমার অনুপস্থিতিতে এখানে আসতে লাগলো। ফ্র্যাঙ্ক তাকে আসতে দেখত। তার নাম জ্যাক ফ্যাবেল। আমি তাকে চিনি। তুমি যেদিন লন্ডনে গিয়েছিলে সেদিন সে এসেছিল। তুমিও তাকে দেখেছ? এ কথা কেন বলনি আমায়? ফ্র্যাঙ্ক আমাকে বলেছিল। আমি তোমাকে ইচ্ছে করেই বলিনি। ভেবেছিলাম তার প্রসঙ্গ তোমাকে রেবেকার কথা মনে করিয়ে দেবে। ও ভগবান, যে কথা দিনরাত কাঁটার মতো বিঁধছে সেই কথা মনে করিয়ে দেবার ভয়। সে আবার অস্থিরভাবে পায়চারি করতে লাগলো। কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার বলল, ফ্যাবেল তার সঙ্গে কুটিরে রাত কাটাতে আরম্ভ করলো। বাড়িতে বলে যেত নৌকো করে সাগরে বেড়াতে যাচ্ছে, রাত্রে আর ফিরবে না। আমি তাকে আর একবার সাবধান করে দিলাম। বললাম, ফ্যাবেলকে ম্যান্ডারলের ত্রিসীমানায় কোথাও দেখলে আমি তাকে গুলি করে মারব। লোকটা অত্যন্ত জঘন্য প্রকৃতির। অতীত জীবনে তার অনেক কুকীর্তি ছিল। অমন বাজে লোকের দূষিত স্পর্শে আমার ম্যান্ডারলে কলুষিত হচ্ছে এ কথা ভাবতে আমি পাগলের মতো হয়ে যেতাম। তার এত বড় ধৃষ্টতা আমি আর সহ্য করব না বলে দিলাম। কিন্তু অন্যবারের মতো এবারেও সে আমার কথা গ্রাহ্য করল না। সেই লোকটা প্রায়ই আসতে লাগলো। তারপর একদিন সে লন্ডনে চলে গেল, কিন্তু সেদিনই আবার ফিরে এলো। আমি সে রাত্রে ফ্র্যাঙ্কের সঙ্গে তার ঘরে খাওয়া সেরে সেখানে বসেই কাজ করছিলাম। রাত 10:30টায় বাড়ি ফিরে দেখলাম তার স্কার্ফ দস্তানা হলঘরের চেয়ারে পড়ে আছে। এত তাড়াতাড়ি ফিরে আসলো কেন ভেবে অবাক হলাম। বসবার ঘরে গিয়েও তাকে দেখতে পেলাম না। বুঝলাম এসেই আবার সেই কুটিরে চলে গেছে। এত বড় কেলেঙ্কারি আর যেন সহ্য করতে পারবো না বলে মনে হলো। ভালো হোক মন্দ হোক, একটা মীমাংসা আমাকে করতেই হবে আজ। তাদের দুজনকেই আজ বন্দুক দেখিয়ে শাসিয়ে দিয়ে আসবো স্থির করে সোজা সেই কুটিরের দিকে চললাম। কেউ জানতে পারেনি আমি কখন বাড়ি ফিরেছি। বাগানের মধ্য দিয়ে বনপথ ধরে চললাম।
দূর থেকে জানলা দিয়ে আলোর রেখাও দেখতে পেলাম। ভেতরে ঢুকে আশ্চর্য হয়ে দেখি রেবেকা একাই শুয়ে আছে। তাকে খুব অসুস্থ, ক্লান্ত দেখাচ্ছে, কেমন যেন অস্বাভাবিক চেহারা। আমি ফেবেলের কথা বলতে আরম্ভ করলাম। সে নীরবে শুনে যেতে লাগলো। আমি বললাম, আমাদের দুজনের এই নারকীয় মিথ্যা প্রবঞ্চনার জীবন আর চলতে পারে না। তুমি লন্ডনে যথেচ্ছাচার করতে পারো, যে কোনো লোকের সঙ্গে থাকতে পারো, তাতে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু এখানে এসব চলবে না। আজ শেষবারের মতো তা জানিয়ে যাচ্ছি। এক মুহূর্ত সে চুপ করে রইল, তারপরে একটু হেসে বলল, আমার যদি এখানেই যথেচ্ছাচার করতে ভালো লাগে তাহলে? আমি বললাম, তোমার জঘন্য ঘৃণিত প্রস্তাবের শর্ত আমি রেখেছি, কিন্তু তুমি তা রাখোনি। তুমি ভেবেছ আমার ম্যান্ডারলেকে নরকে পরিণত করতে পারো তোমার খেয়াল খুশি মতো, তাই না? অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়। এত বড় অনাচারের আজই শেষ। সোজা হয়ে উঠে দাঁড়িয়ে সে আমার দিকে অপলক তাকিয়ে বলল, তোমার কথাই সত্যি। এতদিনকার পুরানো জীবনের আজই শেষ হবে। আমার জীবনের নূতন অধ্যায় আজ থেকে শুরু হবে ম্যাক্স। তাকে অদ্ভুত রুগ্ন আর ফ্যাকাশে মনে হলো। পায়চারি করতে করতে আবার সে বলল, কিন্তু ভেবে দেখেছ আমার বিরুদ্ধে আইন আদালত করা তোমার পক্ষে কত কঠিন হবে? বিবাহ বিচ্ছেদের মামলা করতে হলে আমার বিরুদ্ধে তোমার কি প্রমাণ আছে? তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এমনকি চাকর বাকরেরাও মনে প্রাণে বিশ্বাস করে আমাদের বিয়ে সার্থক হয়েছে, আমরা আদর্শ দম্পতি, তাই না? আমার বিরুদ্ধে কেউ একটি কথাও কিন্তু বলবে না। কেন? ফ্র্যাঙ্ক, বিয়েট্রিস, তারা বলবে। আমি বললাম। উপহাসের হাসি হেসে এবার সে বলল, ফ্র্যাঙ্ক কি বলবে? তার অভিযোগের উপযুক্ত প্রতিবাদ করবার মতো বুদ্ধি আমার আছে। আর বিয়েট্রিস, ফু, ক্ষণিক মোহের ভুলে যে স্বামী দুর্বলতা প্রকাশ করে ফেলে, আদালতে দাঁড়িয়ে তাকে লোকচক্ষে হেয় করবে বিয়েট্রিস? নিতান্ত সাধারণ হিংসুটি স্ত্রীর মতো। না ম্যাক্স, আমার বিরুদ্ধে কোনো অভিযোগই তুমি দাঁড় করাতে পারবে না, শত চেষ্টা করেও। আমাকে লক্ষ্য করে সে তেমনি অবজ্ঞার হাসি হাসতে লাগলো। তারপর আবার বলল, ভুলে যাচ্ছ কেন? ড্যানি আদালতে দাঁড়িয়ে আমার সপক্ষে কি না বলতে পারে। তারপর আর সবাই তার পদাঙ্ক অনুসরণ করবে। সবাই জানে আমাদের মতো সুখী আর আদর্শ দম্পতি লন্ডনে আর একটিও নেই। কে না জানে এ কথা? তাদের এত বড় বিশ্বাসকে ভাঙতে পারো এমন কি প্রমাণ তোমার হাতে আছে? এবার টেবিলের একপাশে বসে পা দোলাতে দোলাতে সে বলতে লাগলো, আমাদের দুজনের অভিনয় সার্থক ও নিখুঁত হয়নি। পরস্পরকে ভালোবাসার অভিনয় সত্যি আমরা অপূর্ব করেছি, কি বলো? আমার সর্বাঙ্গ জ্বলে পড়ে যাচ্ছিল। আমি সহ্যের শেষ সীমায় এসে দাঁড়িয়েছিলাম। সে এবার ফিস ফিস করে বলছে, ড্যানি আর আমি এ দুজনে মিলেই তোমার এই সদিচ্ছাকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিতে পারি, তা জানো? এমন অবস্থায় তোমায় ফেলব যে জগতের কেউ তোমার কথা বিশ্বাস করবে না। সহসা সে আমার সামনে এসে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, এখন আমার একটি ছেলে হলে তুমি বা অন্য কেউ কি করে প্রমাণ করবে যে সে তোমারই ছেলে নয়? তোমারই নাম নিয়ে সেই ম্যান্ডারলেতে দিন দিন বড় হয়ে উঠবে। তখন তুমি কি করবে? কিছুই করতে পারবে না। তুমি মরে গেলে ম্যান্ডারলে তো তারই হবে। তুমি কেমন করে তা বাধা দেবে? তোমার প্রিয় ম্যান্ডারলের জন্য একজন উত্তরাধিকারী তুমিও নিশ্চয়ই মনে মনে কামনা করছো। আমার ছেলেকে ওই বাদাম গাছের তলায় দোলনায় দুলতে দেখলে, আঙিনায় খেলতে দেখলে, হ্যাপি ভ্যালিতে প্রজাপতির পেছন পেছন ছুটতে দেখলে তোমারও কত ভালো লাগবে, তাই না? তোমারই চোখের সামনে সে বেড়ে উঠবে। তোমার মৃত্যুর পর ম্যান্ডারলে হবে আইনত তারই। এই কথা ভেবে তোমার বুক আনন্দে উত্তেজনায় এখনই কি ফুলে ফুলে উঠছে না? কথা শেষ করে সে হাসতে আরম্ভ করলো। মনে হলো এই হাসি বুঝি আর থামবে না। একটু পরে বলল, কি মজা! একটু আগে তোমাকে আমি বলেছিলাম যে আমার জীবনের নূতন অধ্যায় শুরু হচ্ছে। এখন বুঝতে পারছো তো কেন কথা বলেছিলাম? দেখবে সবাই এই খবরে কত খুশি হবে। তারা বলবে, আমরা এই সুখবর পাবার আশাতেই ছিলাম মিসেস ডি উইন্টার। আমি আদর্শ স্ত্রী ছিলাম, এখন আদর্শ মা হব। তারা কেউ এ জীবনেও বুঝতে পারবে না, জানতে পারবে না। আমার দিকে একদৃষ্টে তাকিয়ে সে তেমনই মৃদু মৃদু হাসছিল। যখন তাকে মারলাম তখনও সে হাসছিল। আমি তার বুকে গুলি করলাম। সে প্রথমে পড়ে যায়নি। আমার দিকে তাকিয়ে তেমনই মৃদু হেসে
চোখ দুটি বড় বড় করে অপলক তাকিয়ে থেকে তারপর মেঝে লুটিয়ে পড়ল। ম্যাক্সিম যেন ফিসফিস করে আপন মনে কথা বলছে। তার হাত দুখানি বরফের মতো ঠান্ডা। আমি তার মুখের দিকে তাকাতে পারলাম না। ক্লান্ত ভাবলেশীন স্বরে সে আবার বলতে লাগলো, ভুলে গিয়েছিলাম যে মানুষকে গুলি করলে চারদিক রক্তাক্ত হয়ে যায়। তাকিয়ে দেখি ঘরময় রক্ত, চারদিক লালে লাল। সাগর থেকে জল টেনে এনে রক্তের দাগ পরিষ্কার করতে হলো। ঝড়ের বেগে শোঁ শোঁ শব্দে বাতাস বইছিল। কুটিরে জানলাগুলি সেই দমকা হাওয়ায় ঝটপট নড়ছিল। তারপর আমি তাকে নৌকোয় করে নিয়ে গেলাম। তখন রাত প্রায় 12টা। ঘন অন্ধকার চারিদিকে, তার ওপরে ঝোড়ো হাওয়ায় কি দাপাদাপি। তাকে নৌকোর কেবিনের মেঝে শুইয়ে দিলাম। তারপর নৌকোর পেছনে ডিঙ্গি নিয়ে স্রোতের উল্টো দিকে নৌকো বেয়ে সাগরের মাঝে পাড়ি জমালাম। প্রবল স্রোতের টানে আর দমকা হাওয়ার দাপটে নৌকো অনেক কষ্টে একটু একটু করে এগিয়ে চলল। ঝাপটা হাওয়ায় পাল ছিঁড়ে গেল। কেবিনের মধ্যে ঢুকে দরজা জানলা ভালো করে বন্ধ করে দিয়ে একটা বড় পেরেক দিয়ে নৌকোর তক্তায় 3টে গর্ত করে কেবিনের 2টো ছিপি খুলে দিলাম। হু হু করে জল আসতে লাগলো। তারপর ডিঙ্গিতে উঠে নৌকোটাকে ছেড়ে দিলাম। আস্তে আস্তে নৌকাটা ডুবে যেতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যেই বুদবুদের মতো সাগরের অতলে মিলিয়ে গেল। যখন ফিরে এলাম তখনও বৃষ্টি পড়ছিল, ঝোড়ো হাওয়া মাতামাতি করছিল। ম্যাক্সিম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আর কিছু বলবার নেই। বয়ের ওপর ডিঙ্গিটা রেখে আমি অন্ধকার বনপথ ধরে বাড়িতে চলে এলাম। তখন মুষলধারায় বৃষ্টি পড়ছিল। বিছানার ওপর চুপচাপ বসে রইলাম। আমার তখন কোনো অনুভূতিই ছিল না। এমন সময় ডানভার্স দরজায় কড়া নাড়ল। সে রেবেকার জন্য চিন্তা করছিল। আমি তাকে চিন্তা না করে ঘুমোতে যেতে বললাম। তারপর দরজা বন্ধ করে জানলার ধারে বসে বসে সারা রাত বৃষ্টির একটানা শব্দ আর উপসাগরের কোলে উত্তাল সাগরের আছড়ে আছড়ে পড়ার কান্নার মতো করুণ সুর কান পেতে শুনতে লাগলাম। আমি তার ঠান্ডা হাত দুখানি তেমনই শক্ত করে ধরে বসে আছি। দুজনে অনেকক্ষণ কোনো কথা বললাম না। তারপর সে আবার বলল, নৌকোটা বেশি দূর নিয়ে যেতে পারিনি বলেই আজ এই অঘটন ঘটল। ও, কি ভুলই করেছি। আমি জানতাম একদিন এমন সর্বনাশ ঘটবে। সেই মৃতদেহটি শনাক্ত করবার সময় আমার বারবার এই অমঙ্গল আশঙ্কাই হয়েছিল। আমি জানতাম এ শুধু শেষ দিনের জন্য অপেক্ষা করা। জানতাম রেবেকাই শেষ পর্যন্ত জয়ী হবে। তোমাকে পেয়েও আমার জীবনের অভিশাপ ঘুচল না। তোমাকে গভীরভাবে ভালোবেসেও আমার সুখ হলো না। রেবেকা জানতো শেষ অবধি তারই জয় হবে। অন্তিম মুহূর্তে তার সেই বিচিত্র হাসি আমি আমরণ ভুলব না। কিন্তু সে আর নেই। সে এখন তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। তবে কেন এত ভাবছ? একটু সামলে নিয়ে বললাম, তার দেহ কেবিনের মেঝে পড়ে আছে। ওটাই আমার কাল। তুমি বলবে ওই দেহ রেবেকার নয়, অন্য কারো। না, তা হয় না। তার প্রতিটি জিনিস সেখানে পড়ে আছে। পাহাড়ের কঠিন গায়ে ধাক্কা লেগে নৌকোটি উল্টে যায়নি, এ কথা তারা বুঝবে। তাহলে কি বলবে তুমি? কাল সকাল 5:30টায় ডুবুরি আবার নামবে। তারা নৌকো তুলবার ব্যবস্থা করেছে। তাদের সঙ্গে আমিও থাকব। তারপর নৌকো তুলে কী করবে তারা? কেরিথে নিয়ে যাবে। একজন ডাক্তার ডাকবে। ডাক্তার? ডাক্তার কি করবে? জানি না। তারা যদি বুঝতে পারে কঙ্কালটি রেবেকার, তাহলে তোমাকে বলতে হবে আগের মৃতদেহ তুমি ভুল করে শনাক্ত করেছিলে। বলবে সে সময় তুমি অসুস্থ ছিলে, তোমার মাথা ঠিক ছিল না, তাই অত বড় ভুল হয়েছিল। হ্যাঁ, তাই বলবো। তোমার বিরুদ্ধে তারা কিছু প্রমাণ করতে পারবে না। সে রাত্রে কেউ তো তোমাকে দেখেনি। তুমি তখন শুতে গিয়েছিলে। সত্যি ঘটনা তুমি আর আমি ছাড়া জগতের আর কেউ জানে না। তাহলে কেন এত ভাবছ? সে কোনো উত্তর দিল না। আমি আবার বললাম, তারা ভাববে রেবেকা যখন কেবিনের মধ্যে কিছু একটা আনবার জন্য ঢুকেছিল, তখনই পাহাড়ের গায়ে ধাক্কা লেগে বা ঝোড়ো হাওয়ায় ঝাপটায় নৌকোটা উল্টে গিয়ে ডুবে গেছে, তাই না? কি জানি, কিছু জানি না। আর কিছু ভাবতে পারছি না আমি। ও, সহসা পাশের ঘরে ফোন বেজে উঠে আমাদের চমকে দিল। ম্যাক্সিম পাশের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমার মনের মধ্যে তখন কেবলই একটা ভাবনা তোলপাড় করছিল।
ম্যান্ডারলের সকলে এই খবর কি এরই মধ্যে জেনে ফেলেছে? পাশের ঘর থেকে তার স্বর শুনতে পাচ্ছি। আমার পেটের ভেতর গুলিয়ে ওঠে অসহ্য ব্যথা অনুভব করলাম। ফোনের শব্দ আমার প্রতিটি স্নায়ুতন্ত্রীকে কাঁপিয়ে দিয়েছে। হাতে হাত রেখে তারই পাশে স্থির হয়ে বসে তার বুকে মাথা রেখে এতক্ষণ কি এক বিচিত্র স্বপ্নাবেশের মধ্যে ডুবেছিলাম যেন। তার ফেলে আসা জীবনের দীর্ঘ কাহিনী আমার কানের মধ্য দিয়ে মর্মে গিয়ে বিঁধেছে। মনে হয়েছে আমিও যেন তার সঙ্গে ছিলাম সেই চরম দুর্যোগের রাতে। ছায়ার মতো সেদিন তার প্রতিটি কাজে আমিও বুঝেছিলাম তার সঙ্গী। আমার মনের গহনে আরেকটি ভাবনাও অনুক্ষণ অনুরণিত হচ্ছে। রেবেকাকে সে ভালোবাসত না, কোনোদিন ভালোবাসেনি। সমস্ত অন্তর দিয়ে তাকে ঘৃণা করেছে। ভবিষ্যতের সমস্ত দুর্ভাবনা নিয়েও আমার মন এখন কত হালকা হয়ে গেছে। এখন রেবেকাকে ভয় করবার, ঈর্ষা করবার কোনো কারণ নেই। আমি তাকে ঘৃণা করতেও পারছি না। তাকে মন্দ জেনেও ঘৃণা করতে পারছি কই? সে আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। ম্যান্ডারলে এখন আমার, সম্পূর্ণই আমার। ওই কুয়াশার মতোই ম্যান্ডারলের ওপর তার এতদিনকার প্রভাব এক নিমেষে শূন্যে মিলিয়ে গেল। আমার শয়নে স্বপনে নিদ্রা জাগরণে সে আর আমাকে অনুসরণ করবে না কোনো দিন। ম্যাক্সিম তাকে ভালোবাসেনি। তার নাগপাশ থেকে বিষাক্ত স্মৃতির জ্বালা থেকে আমি চিরতরে মুক্তি পেয়েছি। তাকে আর আমার ভয় নেই। ম্যাক্সিম এখন একান্তই আমার, আমার প্রিয়তম, আমার স্বামী। জীবন সম্বন্ধে আমি আর অনভিজ্ঞ নই। আমাদের সামনে যে বিপদ ঘনিয়ে আসছে, আমরা দুজনে মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করব। তার ফলাফল একত্রে ভোগ করব। জগতের কোনো শক্তি আমাদের আর বিচ্ছিন্ন করে রাখতে পারবে না। আমাদের জীবনের কিছুই হারিয়ে যায়নি। আবার আমরা নতুন করে জীবন শুরু করব, সুখী হব। না না, রেবেকার জয় হয়নি। সে পরাজিত হয়েছে, ব্যর্থ হয়েছে। ম্যাক্সিম ঘরে ঢুকে বলল, কর্নেল জুলিয়ান ফোন করেছিলেন। ক্যাপ্টেন শার্লের সঙ্গে তিনিও কাল থাকবেন। কর্নেল জুলিয়ান? কেন? তিনি কেন আসবেন? তিনি যে কেরিথের ম্যাজিস্ট্রেট, তাকে উপস্থিত থাকতেই হবে। আর কি বললেন তিনি? কঙ্কালটি কার তা আমি জানি কিনা জিজ্ঞেস করলেন। তুমি কি বললে? বললাম আমি কিছু জানি না। বললাম রেবেকা একাই নৌকোতে ছিল বলে জানতাম। তিনি আর কি বললেন? বললেন এজকম্বে গিয়ে সেই মৃতদেহটি শনাক্ত করবার সময় আমার ভুল হওয়া সম্ভব কিনা। ও কথাও বললেন? হ্যাঁ। তুমি কি বললে? বললাম ভুল হতে পারে। তাহলে কাল কর্নেল জুলিয়ান, ক্যাপ্টেন শার্লে আর একজন ডাক্তার থাকবেন, তাই না? ইন্সপেক্টর ওয়েলসও থাকবেন। ইন্সপেক্টর ওয়েলস? তিনি কেন? কোনো মৃতদেহ পাওয়া গেলে তাকে থাকতে হয়। কোনো উত্তর না দিয়ে আমি তার দিকে তাকিয়ে আছি। সেও অপলক আমার দিকে তাকিয়ে আছে। আমার বুকের ভেতর কেমন করে উঠল। এবার সে জানলার ধারে সরে গিয়ে বাইরের দিকে তাকিয়ে আনমনে দাঁড়িয়ে আছে। আকাশে আগের মতোই সাদা সাদা ছেঁড়া মেঘের দল ভেসে বেড়াচ্ছে। বাতাস বন্ধ হয়ে গেছে। আবহাওয়াটা কেমন যেন থমথমে। পাশের ঘরে আবার ক্রিং ক্রিং করে ফোন বেজে উঠল। একটিবার আমার দিকে তাকিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। কয়েক মিনিট পর ফিরে এসে খুব আস্তে আস্তে বলল, যা ভেবেছিলাম তাই হলো। কি? কি হলো? অজানা আতঙ্কে আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছে। কাউন্টি ক্রনিকেলের সাংবাদিক ফোন করে জানতে চাইছিল মিসেস ডি উইন্টারের নৌকো পাওয়া গেছে কিনা। তুমি কি বললে? বললাম একটা নৌকোর সন্ধান পাওয়া গেছে বটে, তবে সেটা মিসেস ডি উইন্টারের নাও হতে পারে। কয়েক মিনিট চুপ করে থেকে আবার বলল, আরও জিজ্ঞেস করল নৌকোর কেবিনের মধ্যে কঙ্কাল পাওয়া গেছে এ খবর সত্যি কিনা। এরই মধ্যে এত খবর উঠে গেল? হ্যাঁ, দুঃসংবাদ হাওয়ার বেগে ছড়িয়ে পড়ে। কি করে তাকে বাধা দেবে? কাল সকালের মধ্যেই সবাই জেনে যাবে। তুমি কঙ্কালের কথা কি বললে? আমি কিছু জানি না বলে দিলাম। কোনো পত্রিকায় বিবৃতি দেব না তাও জানিয়ে দিলাম। আমাকে আর বিরক্ত না করলেই সুখী হব তাও বলেছি। তুমি তাদের রাগিয়ে দিলে তারা যে তোমার বিরুদ্ধে লিখবে। কি করব? আমি পত্রিকায় কোনো বিবৃতি দেব না। সাংবাদিকদের বেয়ারা প্রশ্নের উত্তর দিতেও আমি বাধ্য নই। কিন্তু তাদের আমাদের সপক্ষে রাখা দরকার। না, তার কোনো দরকার নেই। যদি আমাকে জুঝতে হয় তাহলে আমি একাই জুঝব।
সংবাদপত্রের সাহায্য সহানুভূতি আমি চাই না। এখন তাহলে কি করব আমরা? কাল সকাল পর্যন্ত এরকম নিষ্ক্রিয় হয়ে শুধু কেবল অপেক্ষা করব? হ্যাঁ, কিছুই আর করবার নেই। তারপর দুজনে লাইব্রেরিতেই বসে রইলাম। ম্যাগজিম একটা বই নিয়ে পাতা উল্টাতে লাগলো। মাঝে মাঝে মাথা তুলে কান পেতে শুনতে চেষ্টা করছিল পাশের ঘরে আবার ফোন বেজে উঠল কিনা। খাওয়ার সময় হলে রোজকার মতো আমরা খেতে বসলাম। কাল এমন সময়ে সেই অপূর্ব সাদা পোশাকটি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজের বিচিত্র রূপান্তর অবাক হয়ে শুধু দেখছিলাম। সেসব আজ শুধুই দুঃস্বপ্ন, স্মৃতির অপভ্রংশ মাত্র। গভীর ভাবলেশীন মুখে ফার্ট আমাদের খাবার পরিবেশন করল। সেও হয়তো সব জেনেছে। খাওয়া শেষ হলে আবার লাইব্রেরিতে গিয়ে বসলাম। মেঝের ওপর পায়ের কাছটিতে তার হাঁটুতে মাথা রেখে বসে আছি। একটি কথাও কেউ বলছি না। চুলের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে আমার মাথায় সে হাত বুলিয়ে দিচ্ছে। মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরে আদর করছে, সোহাগ করে কত কি বলছে। আগে সেই নির্বিকার মেক্সিমে তো নয়। সমস্ত অন্তর ঢেলে আমাকে সে আজ আদর করছে, আর আমাদের মাঝে কোনো ব্যবধান নেই। ভাবতে খুব অবাক লাগলো, আমাদের ভবিষ্যৎ এত অন্ধকার অনিশ্চিত জেনেও কেমন করে এই মুহূর্তে এত গভীর সুখ অনুভব করতে পারছি। এ যেন বিচিত্র এক সুখানুভূতি, নিবিড় সুখের কি এক প্রশান্তি আমার শরীর আর মনকে আচ্ছন্ন করে রেখেছে। এই পরম অনুভূতিকে ভাষায় ব্যক্ত করা যায় না, শুধুই সমস্ত অন্তর দিয়ে অনুভব করা যায়। আমরা দুজন দুজনকে আজ কত কাছে, কত নিবিড় করে পেয়েছি, অন্তর দিয়ে অন্তর অনুভব করছি। পরদিন সকাল 7টায় ঘুম ভেঙে জানলা দিয়ে বাগানের দিকে তাকিয়ে দেখি কচি সবুজ ঘাসের বুকে বিন্দু বিন্দু শিশির রূপোর কণিকার মতো চিকচিক করছে। বাসি গোলাপের পাপড়িগুলি ঝরঝর করে ঝরে পড়ছে ভিজে মাটির নরম বুকে। হাওয়ায় মাটির সোঁদা ভিজে ভিজে গন্ধের আভাস। হয়তো রাতে বৃষ্টি হয়েছিল। ম্যাগজিন কখন উঠে চলে গেছে জানতেও পারিনি। রোজকার মতো স্নান সেরে 9টার সময় চা খাবার খেতে নিচে নেমে এলাম। কালকের উৎসবের জন্য ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার নামে একগাদা চিঠি এসেছে। দু একটায় চোখ বুলিয়ে সব চিঠি সরিয়ে রেখে দিলাম। চা খাওয়ার পর বসবার ঘরে গেলাম। জানলাগুলি বন্ধ আছে বলে ঘরের ভেতর কেমন একটা গুমোট ভাব। ঘরে ঢুকেই সব দরজা জানলা খুলে দিলাম। এক ঝলক ঠান্ডা হাওয়া এসে ঢুকতে ঘরটা যেন মুক্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। ফুলদানিতে শুকনো ফুলগুলি মেঝের ওপর ঝরে ঝরে পড়ছে। চারদিক অগোছালো ধুলোময়। ঘণ্টা বাজাতেই একজন পরিচারিকা এলো। গম্ভীরভাবে তাকে বললাম, আজ সকালে এই ঘর পরিষ্কার করা হয়নি কেন? জানলাগুলিও খোলা হয়নি। শুকনো ফুলের ঝরা পাপড়িতে মেঝে ভরে আছে। সে ভয় পেয়ে ক্ষীণস্বরে বলল, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। ভবিষ্যতে এরকম যেন না হয়, বুঝলে? আচ্ছা। ঘর পরিষ্কার করে গুছিয়ে সে চলে গেল। কেমন করে এত কড়া কথা বলতে পারলাম তা ভেবে নিজেই অবাক হয়ে যাচ্ছি। আগে তো কোনোদিন এভাবে জোর দিয়ে ওদের একটি কথাও বলতে পারিনি। লেখবার টেবিলে সেদিনকার খাবার তালিকা রয়েছে। কালকের অবশিষ্ট কয়েকটি খাবার আজকের তালিকায় রাখা হয়েছে দেখে সেই কয়টি খাবারের নিচে দাগ কেটে রবার্টকে ডাকলাম। রবার্ট এলে তাকে বললাম, মিসেস ডানভার্সকে এসব খাবার বদলে টাটকা খাবারের ব্যবস্থা করতে বলে দাও। কালকের বাসি খাবার কেন দিয়েছে? আচ্ছা। ম্যাগজিম এখনও কেন আসছে না? এতক্ষণ কি করছে? দুর্ভাবনায় আমার বুক শুকিয়ে যাচ্ছে। কিন্তু যাই ঘটুক, আমাকে এখন শক্ত হয়ে ধীর স্থির শান্তভাবে বিপদের মুখোমুখি হতে হবে। একটু পরে কে দরজায় কড়া নাড়ল। কে? ভেতরে এসো। খাবারের তালিকা হাতে নিয়ে ডানভার্স ঘরে ঢুকল। তাকে অদ্ভুত ফ্যাকাশে আর ক্লান্ত দেখাচ্ছে। তার চোখের কোলে কালি পড়েছে। কি ব্যাপার মিসেস ডানভার্স? রবার্টকে দিয়ে এটা আমার কাছে পাঠিয়েছেন কেন বুঝলাম না। কালকের বাসি খাবার আজ দেবেন না, রবার্টকে তাই বলতে বলেছি। ওগুলো ফেলে দিন। এতদিন এত অপচয় হলো, আজও একটু হলে কিছু ক্ষতি হবে না। সে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে, কোনো উত্তর দিল না। আমি আবার বললাম, টাটকা গরম খাবার দেবেন। কিন্তু রবার্টের মারফত এসব নির্দেশ পেতে আমি অভ্যস্ত নই। মিসেস ডিউইন্টার দরকার হলে নিজে আমাকে ফোনে বলে দিতেন। তিনি কি করতেন না করতেন আমার তা জানবার দরকার নেই। আপনার মনে রাখা উচিত যে আমি এখন মিসেস ডিউইন্টার। আমি যদি রবার্টকে দিয়ে খবর পাঠাবো মনে করি,
তাহলে তাই করব। এমন সময় রবার্ট ঘরে ঢুকে বলল, কাউন্টি ক্রনিকল থেকে ফোন এসেছে, বলে দাও কেউ বাড়ি নেই। আচ্ছা। ডানভার্সের দিকে তাকিয়ে বললাম, দাঁড়িয়ে আছেন যে, আর কি বলবার আছে? কোনো উত্তর না দিয়ে একভাবে সে দাঁড়িয়েই রইল দেখে আবার বললাম, কিছু বলবার না থাকলে এভাবে দাঁড়িয়ে থাকবেন না। কাউন্টি ক্রনিকল থেকে ফোন এসেছিল কেন? গম্ভীর স্বরে সে প্রশ্ন করল। তা আমি কেমন করে জানব? ফার্থকেরির থেকে শুনে এসেছে মিসেস ডিউইন্টারের নৌকো পাওয়া গেছে। তা কি সত্যি? জানি না। ক্যাপ্টেন শার্লে কাল এখানে আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন। ফার্থ শুনে এসেছে ডুবুরি মিসেস ডিউইন্টারের নৌকো খুঁজে পেয়েছে। হতে পারে। মিস্টার ডিউইন্টার আসলে তাকেই সব কথা জিজ্ঞেস করবেন। তিনি আজ এত ভোরে উঠেছেন কেন? তিনি তা বলতে পারবেন। আমার দিকে অপলক তাকিয়ে তেমনই শান্ত স্থির স্বরে আবার বলল, নৌকোর কেবিনে নাকি একটি কঙ্কাল পাওয়া গেছে। মিসেস ডিউইন্টার তো একা ছিলেন, তাহলে ওই কঙ্কাল কার? আমাকে কেন এসব প্রশ্ন করছেন? আমি কিছু জানি না। জানেন না? অবিশ্বাসের তিক্ত হাসি রেখা ফুটে উঠল তার ঠোঁটের কোণে। একটু চুপ করে থেকে বলে উঠল, আচ্ছা, আপনার ইচ্ছে মতো খাবারের ব্যবস্থা করব। আরও কয়েকটি মুহূর্ত দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে সে ঘর থেকে বেরিয়ে গেল। না, তাকেও আর আমার ভয় নেই। রেবেকার সঙ্গে সঙ্গে তার ক্ষমতাও নিঃশেষ হয়েছে। আমার কোনো ক্ষতি সে আর করতে পারবে না। কিন্তু কঙ্কালটির সমস্ত বৃত্তান্ত জানতে পেরে সে যদি ম্যাক্সিমের শত্রু হয়ে দাঁড়ায়, তাহলে কি হবে? আমার দুর্ভাবনায় অস্থির হয়ে উঠলাম। ম্যাক্সিম এতক্ষণ কি করছে? সংবাদপত্রের সাংবাদিকই বা কেন আবার ফোন করল? ও, বুকের ব্যথাটা আবার বুঝি টনটনিয়ে উঠল। স্থির হয়ে একখানে বসে থাকতে পারছি না। উঠে গিয়ে জানলার সামনে দাঁড়ালাম। মালিরা এখন বাগানে ঘাস কাটছে, জল দিচ্ছে। না, ঘরের এই চার দেওয়ালের মধ্যেও আর টিকতে পারছি না। ঘর থেকে বেরিয়ে অলিন্দি গিয়ে অস্থিরভাবে এদিক ওদিক পায়চারি করতে লাগলাম। বেলা প্রায় 11:30 ফাঁড়তে এসে বলল, মিস্টার ডিউইন্টার ফোন করছেন। সেই ছোট ঘরে গিয়ে রিসিভারটা তুলতে আমার হাত থরথর করে কাঁপছে। ওদিক থেকে তার গলা ভেসে এলো, হ্যাঁ, আমি ম্যাক্সিম, ফ্র্যাঙ্কের এখান থেকে কথা বলছি। শোনো, একটার সময় ফ্র্যাঙ্ক আর কর্নেল জুলিয়ানকে নিয়ে খেতে যাব। আচ্ছা। আমি আবার অলিন্দে এসে ফার্টকে আরও দুজনের জন্য খাবার তৈরি রাখতে বলে দিলাম। ওখানে কি হলো এখনও কিছু জানি না। ওহ, সময় যে আর চলে না। অধীর প্রতীক্ষার মুহূর্ত গুনছি কেবল। একটা বাদবার কিছু আগে ম্যাক্সিমের সঙ্গে তারা ঘরে ঢুকল। কেমন আছেন মিসেস ডিউইন্টার? আমার দিকে তাকিয়ে শান্ত গম্ভীর স্বরে কর্নেল বললেন। ম্যাক্সিম বলল, তোমরা বসো, আমি হাত ধুয়ে আসছি। আমিও হাত ধুয়ে আসছি বলে ফ্র্যাঙ্কও চলে গেল। কর্নেল জুলিয়ান আমার পাশে এসে বললেন, যে অঘটন ঘটে গেল তার জন্য আমি বিশেষ দুঃখিত। আপনাদের দুজনের মনের অবস্থা আমি বুঝতে পারছি। আমি চুপ করে আছি। একটু পরে তিনি আবার বললেন, 1 বছর আগে আপনার স্বামী একটি মৃতদেহ শনাক্ত করেছিলেন বলেই যত সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? আপনি কি সব কথা শোনেননি? শুনেছি কেবিনের ভেতর একটা কঙ্কাল পাওয়া গেছে। হ্যাঁ, স্বর্গগতা মিসেস ডিউইন্টারের কঙ্কাল। ডাক্তার ফিলিপ এবং আপনার স্বামী একবার দেখেই তা শনাক্ত করতে পেরেছেন। ম্যাক্সিম আর ফ্র্যাঙ্ককে আসতে দেখে তিনি চুপ করে গেলেন। ম্যাক্সিম এসে বলল, খাবার দেওয়া হয়েছে, চলুন। আমরা খাবার ঘরে ঢুকলাম। আমার মনটা পাথরের মতো ভারী মনে হচ্ছে। ম্যাক্সিমের দিকে তাকাতে পারছি না। ফার্ট আর রবার্ট আমাদের খাবার পরিবেশন করছে। তারা আবহাওয়ার গল্প করছে। আমি মাঝে মাঝে কর্নেলের প্রশ্নের উত্তরে হ্যাঁ না বলছিলাম। কখনো আমরা একেবারে নীরবে খেয়ে চলেছি। আমাদের চারজনের মনে একই ভাবনা তখন তোলপাড় করছিল, কিন্তু সে বিষয়ে একটিও কথা বলছি না। কর্নেল বললেন, সেদিনকার উৎসবে সবাই খুব আনন্দ করেছে। সত্যি? যন্ত্রের মতো উত্তর দিলাম। হ্যাঁ, এরকম সর্বাঙ্গ সুন্দর উৎসবের আয়োজন মাঝে মাঝে সত্যি হওয়া দরকার। তাছাড়া এই বিশেষ উৎসবটি এখানকার সবারই খুব প্রিয়। বহুরূপী স্বাস্থ্যে মানুষের খুব ভালোই লাগে, কারণ সবার মধ্যেই কিছু না কিছু ছেলে মানুষই আছে। আবার আমরা কিছুক্ষণ চুপচাপ রইলাম। কর্নেলি আবার আমার দিকে তাকিয়ে বলতে লাগলেন, আপনি গলফ খেলতে জানেন? না। শিখে নিন,
আমার বড় মেয়ে এই খেলাটা খুব ভালোবাসে, কিন্তু খেলার সঙ্গী খুঁজে পায় না। জানেন, আমার এই মেয়েটি ছেলে হলেই মানাতো। আমার ছেলে আবার একেবারে অন্যরকম। খেলাধুলোয় তার একদম মন নেই। সে কেবল কবিতা লিখবে। কে জানে একদিন হয়তো মস্ত বড় একজন কবি হয়ে উঠবে। ফ্র্যাঙ্ক একটু হেসে বলল, ওর মতো বয়সে আমিও তো কত অর্থহীন কবিতা লিখেছি, এখন আর লিখি না। কোথা থেকে তারই উদ্ভট শখ হলো কে জানে। তার বাবা মা তো কাব্যের ছিটেফোঁটাও বোঝে না। নিজের রসিকতায় নিজেই হেসে উঠলেন। আবার কিছুক্ষণ নীরবে কেটে যাবার পর তিনি কথা বলতে আরম্ভ করলেন। উৎসবের রকমারি সাজ, পূবদেশীয় পোশাক পরিচ্ছদ, আচার নিয়ম, নানা দেশের বিচিত্র খাবারের কথা, এমনই কত কি প্রসঙ্গ যে তিনি একের পর এক আলোচনা করে চললেন তার ঠিক নেই। এভাবে আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। ফার্ট আর রবার্ট ঘর থেকে বেরিয়ে গেল। হঠাৎ কর্নেল জুলিয়ান ম্যাক্সিমের দিকে তাকিয়ে বললেন, খেতে বসবার আগে মিসেস ডি উইন্টারকে বলছিলাম, 1 বছর আগে সেই মৃতদেহটি আপনি শনাক্ত করেছিলেন বলেই যত সমস্যা দেখা দিয়েছে। হ্যাঁ, তা ঠিক, ম্যাক্সিম শান্তভাবে বলল। ফ্র্যাঙ্ক তাড়াতাড়ি বলে উঠল, তখন ওর মনের অবস্থা যেরকম ছিল তাতে ভুল হওয়াটাই স্বাভাবিক। ম্যাক্সিম তখন সুস্থ ছিল না। না, আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম, ম্যাক্সিম দৃঢ়স্বরে বলল। কর্নেল বললেন, সে কথা যাক, এখন আপনাকে শুধু বলতে হবে প্রথম শনাক্ত ভুল হয়েছিল। সে বিষয়ে তো আর এতটুকুও সন্দেহ নেই। না, তদন্ত আরম্ভ হলে খবরটা চারদিকে বড় বেশি ছড়িয়ে পড়বে। আপনাদের পক্ষে সেটা খুব বিশ্রী ব্যাপার হবে। অবশ্য এরকম তদন্তে বেশি সময় নেবে না। আগে শনাক্ত ভুল হয়েছিল তা স্বীকার করে আবার নতুন করে শনাক্ত করা, আর মিসেস ডি উইন্টারের নৌকোটি যে মিস্ত্রি তৈরি করেছিল তার সাক্ষ্য নেওয়া ছাড়া আর কিছু করবার নেই। কিন্তু সমস্ত সংবাদপত্রে এ নিয়ে খুব হৈ হৈ হবে, সেটাই বড় খারাপ লাগছে। আর তো কোনো উপায় নেই, এসব আমাদের সহ্য করতেই হবে, স্থিরভাবে ম্যাক্সিম বলল। কর্নেল আবার বললেন, তবে একটা মাত্র সান্ত্বনা এই যে আমরা এখন জানতে পারলাম মিসেস ডি উইন্টারের অপমৃত্যু খুব আকস্মিকই হয়েছিল। একটু একটু করে ডুবে যাবার মর্মান্তিক কষ্ট তিনি ভোগ করেননি। সাঁতরে পাড়ে আসবার ব্যর্থ চেষ্টাও তাকে করতে হয়নি। তিনি হয়তো কিছু আনবার জন্য কেবিনের ভেতরে গিয়েছিলেন। তখন দরজার ছিটকিনি পড়ে দরজা আটকে যায়, আর হাল ধরবার কেউ না থাকায় দমকা হাওয়ার প্রচণ্ড ধাক্কায় নৌকোটি তখনই উল্টে যায়। ও, কি ভীষণ দুর্ঘটনা! একটু চুপ করে থেকে তিনি ফ্র্যাঙ্কের দিকে তাকিয়ে বললেন, আমার তো মনে হয় দুর্ঘটনার এই একমাত্র কারণ। আপনার কি মনে হয়? হ্যাঁ, আমারও তাই ধারণা। লক্ষ্য করলাম ফ্র্যাঙ্ক এবার ম্যাক্সিমের দিকে তাকিয়ে আবার তখনই অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নিল। তার সেই চাহনি দেখে বুঝতে পারলাম ফ্র্যাঙ্ক সব জানে, কিন্তু ম্যাক্সিম সে কথা জানে না। আমার সর্বাঙ্গ উত্তেজনায় অস্থির হয়ে উঠল। কর্নেল তখন বলে চলেছেন, মানুষ মাত্রেরই ভুল হতে পারে এবং সেই ভুলের মাসুল এভাবেই দিতে হয়। সেই দুর্বার ঝড়ের রাতে উত্তাল সাগরের বুকে ছোট্ট নৌকোখানির হাল ছেড়ে দিয়ে মিসেস ডি উইন্টারের মতো অভিজ্ঞ বুদ্ধিমতী মেয়ে কী করে এমন মারাত্মক ভুল করলেন সেটাই ভারী আশ্চর্য। ফ্র্যাঙ্ক বলল, দুর্ঘটনা এভাবেই ঘটে। যারা অনেক বেশি জানে বোঝে তাদেরও ভুল হতে পারে। হ্যাঁ, তা ঠিক, কিন্তু তিনি নৌকোর হাল ছেড়ে না গেলে এই দুর্ঘটনা ঘটত না। আমি তাকে কেরির থেকে ম্যান্ডালে পর্যন্ত বাইচ প্রতিযোগিতায় কতবার দেখেছি। সামান্য ভুলও তিনি কোনোদিন করেননি। সেই তিনি অজ্ঞ অবোধের মতো এত বড় ভুল করলেন কি করে? কিছুক্ষণ চুপ করে থাকার পর কর্নেল আবার বললেন, সম্ভব হলে এই তদন্ত বন্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা করতাম, কিন্তু তার যে কোনো উপায় দেখছি না। আসছে মঙ্গলবার তদন্তের দিন স্থির হয়েছে। শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য যতটুকু না করলে নয় তাই করা হবে। কিছু ভাববেন না, তদন্ত শেষ হয়ে গেলে এসব অপ্রীতিকর ব্যাপার নিঃশেষে ভুলে যাবেন। আচ্ছা, আমি তাহলে আসি আজ। মিস্টার ক্রলে আমার সঙ্গে আসবেন নাকি? আপনাকে তাহলে অফিসে নামিয়ে দিয়ে যাব। আচ্ছা, চলুন। ফ্র্যাঙ্ক আমার কাছে এসে আমার হাতটি ধরে বলল, আমি আবার আসব। আচ্ছা। আমি তার দিকে তাকাতে পারছি না। আমার চোখের ভাষা পাছে সে বুঝতে পারে, এজন্য অন্যদিকে চোখ ফিরিয়ে নিলাম। আমি সব জেনেছি এ কথা সে জানুক তা আমি চাই না। ম্যাক্সিম তাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে এলো। আমি সেখানেই দাঁড়িয়ে আছি।
সে ফিরে এসে আমার হাত ধরল। কয়েকটি মুহূর্ত নীরবে কেটে গেল। সেই প্রথম নীরবতা ভেঙে বলল, সব ঠিক হয়ে যাবে, মন বলছে সব ঠিক হয়ে যাবে। কোনো উত্তর না দিয়ে শক্ত করে তার হাত জড়িয়ে ধরে রইলাম। সে আবার বলতে লাগলো, আমি যা করেছি তার চিহ্নমাত্র দেহের কোথাও নেই। বুলেট হাড় ভেদ করে যায়নি। তাদের কি ধারণা তুমি তো শুনলে, তদন্তে জুরিরাও তাই বলবে। আমি এবারও কোনো উত্তর দিলাম না। একটু পরে সে আবার বলল, কিন্তু আমি শুধু তোমার কথাই ভাবছি। তাকে হত্যা করেছি বলে আমি এতটুকুও অনুতপ্ত নই, কিন্তু এক মুহূর্তের জন্যও ভুলতে পারছি না তোমার কি ক্ষতি না আমি করেছি। খেতে খেতে সারাক্ষণ তোমার দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম তোমার মধ্যে আমি যা হারিয়েছি তাই আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি, চরম সর্বনাশ। তোমার চোখের যে সরল সহজ সুন্দর দৃষ্টি আমি ভালোবাসতাম, তা কোথায় হারিয়ে গেল, আর তা ফিরে আসবে না কোনো দিন। আমার জীবনের অভিশপ্ত কাহিনী শুনিয়ে তোমার সেই শিশুর মতো সুন্দর সরল দৃষ্টিকে, তোমার ফুলের মতো নিষ্পাপ মনকে আমি হত্যা করেছি। মাত্র 24 ঘন্টার ব্যবধানে কোথায় তা মিলিয়ে গেল। তোমার বয়সও যেন কত বেড়ে গেছে। ও, আমি কি করেছি, কি হারালাম। সেদিন সন্ধ্যাবেলায় ফার্থ যে সংবাদপত্রটি এনে টেবিলের ওপর রাখল, তার প্রথম পাতায় বড় বড় অক্ষরে খবরটি বেরিয়েছে দেখলাম। ম্যাগজিন তখন সেখানে ছিল না। ফার্থ আমার সামনে দাঁড়িয়ে রইল। কি যেন বলতে চায় সে। প্রশ্ন করলাম, কিছু বলবে ফার্থ? ফার্থ একটু সংকুচিত হয়ে বলল, যা শুনেছি তা কি সত্যি? হ্যাঁ। কেবিনের ভেতরে যে কঙ্কালটি পাওয়া গেছে তার স্বর্গগতা মিসেস ডি উইন্টারের, তাতে কি কোনো সন্দেহ নেই? না, সে বিষয়ে সবাই একমত হয়েছে ফার্থ। কিন্তু আমাদের সবার কাছে এটা খুব আশ্চর্য মনে হচ্ছে যে মিসেস ডি উইন্টারের মতো অভিজ্ঞ লোক ওভাবে কেবিনের মধ্যে আটকে পড়বেন। নৌকো চালাতে তার মতো পারদর্শী খুব কমই দেখা যায়। হ্যাঁ, আমরাও তাই ভাবছি, কিন্তু দুর্ঘটনা তো এভাবেই ঘটে। আচ্ছা, কোনো তদন্ত হবে কি? হ্যাঁ। আমাদেরও কি সাক্ষ্য দিতে হবে? কি জানি, তা তো বলতে পারছি না। আমি এই পরিবারের জন্য যে কোনোভাবে সাহায্য করতে প্রস্তুত আছি। মিস্টার ডি উইন্টারও সে কথা জানেন। হ্যাঁ ফার্থ, আমরা তা জানি। মিসেস ডানভার্স এই খবর শুনে খুব ভেঙে পড়েছেন। সেই যে খেয়ে দিয়ে ওপরে চলে গেছেন, আর নিচে নামেননি। এলিস বলল তাকে খুব অসুস্থ দেখাচ্ছে। এলিসকে দিয়ে খবর পাঠিয়ে দাও, তাকে আর নিচে নামতে হবে না। আমি সব দেখাশুনো করে রাখতে পারবো। আচ্ছা, আমার মনে হয় এই সংবাদে তিনি মনের দিক দিয়ে খুব আঘাত পেয়েছেন। তিনি তাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, অদ্ভুতভাবে ভক্তি করতেন কি না? হ্যাঁ, তা জানি। ফার্থ ঘর থেকে বেরিয়ে গেলে আমি তাড়াতাড়ি পত্রিকাটিতে একবার চোখ বুলিয়ে নিলাম। প্রথম পাতায় বড় পংক্তিতে খবরটা ছাপানো হয়েছে। সেই সঙ্গে ম্যাগজিমের অস্পষ্ট একখানি ছবিও তুলে দিয়েছে। বোধহয় 15 বছর আগেকার ম্যাগজিমের ছবি। ছবিখানি আমার দিকে অনিমেষ তাকিয়ে আছে। খবরের মাঝে আমার কথাও তারা লিখেছে। ম্যাগজিন দ্বিতীয়বার কাকে বিয়ে করেছে, কবে ফ্যান্সি ড্রেস বলের আয়োজন করেছে, সেসব কথা কত বিন্যাস করে লিখেছে। রেবেকার অতুলনীয় সৌন্দর্য, চাতুর্য আর মধুর ব্যবহারের উচ্ছ্বসিত প্রশংসা করে তারা লিখেছে, ম্যান্ডেলের প্রতিটি লোক তার গুণমুগ্ধ ছিল, তাকে গভীরভাবে ভালোবাসত। তারপর মাত্র 1 বছর আগে কি ভীষণ মর্মান্তিক দুর্ঘটনায় সে সাগরে ডুবে মরেছে, এবং 1 বছর যেতে না যেতেই ম্যাক্স ডি উইন্টার আবার বিয়ে করে এনে তারই সম্মানে ম্যান্ডেলের নাচের উৎসবের আয়োজন করতে দ্বিধা করলেন না। সেই উৎসবের পরদিনই সকালবেলা তার প্রথমা স্ত্রীর দেহ সাগর গর্ভে নৌকোর কেবিনে পাওয়া গেল। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! এভাবে সাংবাদিকরা সাধারণ লোককে আকর্ষণ করবার জন্য, রসালো করবার জন্য সত্য মিথ্যায় মিলিয়ে অদ্ভুত এক কাহিনী তৈরি করেছে। ম্যাগজিনকে সকলের চোখে হেয় করবার জন্য কোনো চেষ্টার ত্রুটি রাখেনি তারা। পত্রিকাটি গদির নিচে লুকিয়ে রাখলাম। সকালবেলা চা খেতে বসে লক্ষ্য করলাম ম্যাগজিন কাগজ পড়তে পড়তে বিবর্ণ হয়ে যাচ্ছে। একটার পর একটা কাগজ দেখতে লাগলো, একটি কথাও না বলে। আমার দিকে একবার তাকালো, তার দিকে হাত বাড়িয়ে বললাম, ওগুলো পড়ছো কেন? এসো, আমার কাছে এসো। একটু বেলা হলে ফ্র্যাঙ্ক এলো। তাকেও বড় ক্লান্ত ফ্যাকাশে দেখাচ্ছে। মনে হলো সেও রাতে ঘুমোতে পারেনি। ম্যাগজিনের দিকে তাকিয়ে সে বলল,
এক্সচেঞ্জে জানিয়ে দিয়েছি ম্যান্ডালের সব ফোন যেন অফিস মারফত দেওয়া হয়। তোমাদের কেউ বিরক্ত করে আমি তা চাই না। কিছুক্ষণ আগে মিসেস লেসি ফোন করেছিলেন, তিনি আসতে চাইছেন। ও ভগবান, ম্যাক্সিম বলে উঠল। না না, তোমাকে কিছু ভাবতে হবে না, তাকে বুঝিয়ে বলে দিয়েছি এখন এখানে এসে কোনো লাভ নেই। তদন্ত কবে হবে জানতে চেয়েছিলেন, বলে দিয়েছি কিছু ঠিক নেই। কাগজে সব খবর পড়ে তিনি খুব মুষড়ে পড়েছেন। সাংবাদিকরাই আমার সর্বনাশ করল, ম্যাক্সিম হতাশ হয়ে বলে উঠল। ওদের কাগজের কাটতি হবে বলে এই ব্যাপারটা নিয়ে ওরা এত মাতামাতি করছে। এসব নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না, তুমি শুধু মনে রেখো তদন্তের সময় কি বলবে। কি বলবো আমি তা জানি। এই তদন্তের করোনার বুড়ো হরিজ অবান্তর প্রশ্নবাণে তোমাকে আবার দিশেহারা না করে দেন। কি বলছো তুমি? দিশেহারা হব কেন? ওদের অসঙ্গত জেরায় অনেক সময় মেজাজ ঠিক রাখা যায় না, তাই বলছি করোনারকে রাগিয়ে দিয়ে তাকে তুমি শত্রু করে তুলবে না। তোমার কাছে আমার এটুকুই অনুরোধ ম্যাক্সিম। আমি বললাম, উনি খুব ঠিক কথাই বলেছেন, তোমাকে খুব ধীর স্থির শান্ত হয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। আমি ফ্র্যাঙ্কের চোখের দিকে তাকাতে সাহস করছি না। এবার আমার দৃঢ় ধারণা হলো সে সবই জানে, প্রথম থেকেই সব জানে। তার সঙ্গে আমার প্রথম আলাপ হওয়ার দিনটির কথা আজ মনে পড়ছে। খেতে বসে বিয়েট্রিস সেদিন ম্যাক্সিমের স্বাস্থ্যের কথা তুললে ফ্র্যাঙ্কি তখন সেই আলোচনার মোড় ফেরাবার জন্য অন্য প্রসঙ্গ তুলেছিল। ম্যাক্সিমের অতীত জীবন সম্বন্ধে কোনো অবাঞ্ছিত প্রশ্ন উঠলে সে কত কৌশলে তাকে জবাব দেবার দায় থেকে বাঁচিয়ে দিত। রেবেকার কথা তুললে তার অসহজ সংকুচিত ভাবটি আজও মনে পড়ে হাসি পায়। আজ তার অদ্ভুত ব্যবহারের অর্থ বুঝতে পারছি স্পষ্টভাবে। আর কোনো আবরণ নেই। ফ্র্যাঙ্ক যে প্রথম থেকেই সব জানে, ম্যাক্সিম তা জানে না। এখন অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করবার নেই। মঙ্গলবার পর্যন্ত শুধুই অপেক্ষা, বসে বসে অধীর মুহূর্ত গোনা। ডানভার্সকে আর দেখিনি। ক্ল্যারিসকে জিজ্ঞেস করে জানলাম সে আগের মতোই কাজ করে যাচ্ছে, কিন্তু আজকাল কারো সঙ্গে কথা বলে না। ক্ল্যারিসের ভাবভঙ্গি দেখে বুঝতে পারলাম আমার কাছ থেকে কিছু জানবার জন্য তার অসীম কৌতূহল। রান্নার মহলে ওরা এই একটি বিষয় নিয়েই বোধহয় সবসময় আলোচনায় মত্ত থাকে। ম্যান্ডেলের সর্বত্র এই এক আলোচনা, কেরিথেও নিশ্চয়ই তাই। আমরা এ কয়দিন কোথাও বের হলাম না। মেঘলা দিনের অসহ্য গুমোটে প্রাণ আরও হাঁপিয়ে উঠতে লাগলো। বৃষ্টি আসি আসি করেও আসছে না। মঙ্গলবার বেলা 2টোয় তদন্তের সময় ঠিক হয়েছে শুনলাম। তারপর সেই অবাঞ্ছিত দিনটিও ভোর হলো। ফ্র্যাঙ্ক এলো। বিয়েট্রিস ফোন করেছে সে আসতে পারবে না, রোজার হাম নিয়ে বাড়ি এসেছে, তাই তারা কেউ ঘর থেকে বের হতে পারবে না। এটা আমাদের সৌভাগ্যই মনে হলো। জীবনে এই প্রথমবার হামের মতো বিশ্রী রোগকেও প্রাণ ভরে আশীর্বাদ করলাম। সহজ সরল বিয়েট্রিস সে সময় কাছে থাকলে কোনো দিক চিন্তা না করে একের পর এক কতকে প্রশ্ন করত। ম্যাক্সিমের পক্ষে তা সহ্য করা কঠিন হয়ে দাঁড়াতো। খুব তাড়াতাড়ি কোনো মতে আমরা খেতে লাগলাম। কেউ কোনো কথা বলছি না। আমার বুকের সেই ব্যথা আবার শুরু হয়েছে। কিছু খেতে ইচ্ছে হচ্ছে না, গলা দিয়ে খাবার নামতে চায় না। খাওয়ার এই প্রহসন শেষ হলে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম। ম্যাক্সিম উঠে গাড়ি বের করতে চলে গেল। গাড়ির শব্দে আমার চেতনা হলো এখন তো আমাদের যেতে হবে, কিছু একটা করতে হবে। ম্যান্ডালের 4 দেয়ালের গণ্ডির মধ্যে আর বসে থাকলে চলবে না। ফ্র্যাঙ্ক তার গাড়িতে আমাদের পেছনে আসছে। ম্যাক্সিমের পাশে বসে তার হাঁটুতে আমার হাতখানি রেখে চুপ করে বসে আছি। তাকে খুব শান্ত দেখাচ্ছে। আমার হাত পা ঠান্ডা অবশ হয়ে আসতে লাগলো। বুকের ভেতরটা টিপ টিপ করছে। কেরিথের 2 মাইল দূরে লেনিয়নে তদন্ত কমিটি বসবে। সেখানে পৌঁছে দেখলাম ডাক্তার ফিলিপ, কর্নেল জুলিয়ানের গাড়িও একপাশে দাঁড়িয়ে আছে। আরও অনেক গাড়ি সারি সারি দাঁড়িয়ে আছে। একজন পথিক ম্যাক্সিমের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আবার আর একজনকে আঙুল দিয়ে তাকে দেখিয়ে দিল। ম্যাক্সিমকে বললাম, আমি এখানেই বসে থাকবো, ভেতরে যাব না। একেবারে না আসলেই ভালো করতে। না, তা হয় না, এখানে বসে থাকতে আমার কোনো অসুবিধা হবে না। ফ্র্যাঙ্ক আমার সামনে এসে বলল, আপনার জন্য বসবার জায়গা রাখবো, পরে যদি ইচ্ছে হয় আসবেন। তারা চলে গেল। আমি চুপচাপ বসে আছি। দোকানপাট তখনও সব খোলেনি। রাস্তায় লোকজন বিশেষ ছিল না। মুহূর্তের পর মুহূর্ত বয়ে যাচ্ছে। কতক্ষণ একলা এভাবে বসেছিলাম মনে নেই। সহসা মনে হলো
ওরা এখনো আসছে না কেন? এত দেরি হচ্ছে কেন? গাড়ি থেকে নেমে রাস্তার এদিক ওদিক ঘুরতে লাগলাম। লক্ষ্য করলাম একজন পুলিশ আমাকে কৌতূহলী দৃষ্টিতে দেখছে। তাকে এড়াবার জন্য পাশের গলিতে ঢুকলাম। এভাবে হাঁটতে হাঁটতে কখন আদালতের সামনে এসে পড়েছি লক্ষ্য করিনি। ভেতরে ঢুকে দরজার সামনে দাঁড়ালাম। কোথা থেকে একটি পুলিশ এসে প্রশ্ন করল, আপনি কি চান? কিছু না। এখানে তো দাঁড়াবার নিয়ম নেই। ও আচ্ছা। বাইরে যাওয়ার জন্য পা বাড়ালাম। পুলিশটি কাছে এসে আবার প্রশ্ন করল, আপনি কি মিসেস ডি উইন্টার? হ্যাঁ। তাহলে আপনি এখানে থাকতে পারেন, পাশের ঘরে গিয়ে বসতেও পারেন। আচ্ছা চলুন। সে আমাকে পাশের ছোট ঘরে নিয়ে গেল। কয়েক মিনিট কেটে গেল, কিন্তু এখানে এভাবে চুপচাপ বসে থাকা যেন আরও কষ্টকর। বারান্দায় গিয়ে দাঁড়ালাম। পুলিশটি সেখানে দাঁড়িয়ে আছে দেখে প্রশ্ন করলাম, আর কতক্ষণ তদন্ত চলবে? আমি জেনে আসছি বলে সে ওদিকে চলে গেল। একটু পরে ফিরে এসে বলল, আর বেশিক্ষণ নেই, মিস্টার ডি উইন্টারের সাক্ষ্য দেওয়া শেষ হয়ে গেছে। ক্যাপ্টেন শার্লে, ডুবুরি, ডাক্তার সবারই সাক্ষ্য নেওয়া হয়ে গেছে। একজন শুধু বাকি আছে, সে হলো কেরিথের নৌকর মিস্ত্রি ট্যাব। আপনি ভেতরে গিয়ে বসুন, দরজার সামনে একটা খালি চেয়ার আছে। ম্যাক্সিমের স্বাক্ষর শেষ হয়ে গেছে, তাই এখন আর আমার ভেতরে ঢুকতে আপত্তি নেই। ভেতরে ঢুকে দরজার সামনে চেয়ারে বসে পড়লাম। ম্যাক্সিম আর ফ্র্যাঙ্ক ঘরের অপর প্রান্তে বসে আছে। দোহারা চেহারার গম্ভীর ওই বৃদ্ধ ভদ্রলোকটি বুঝি করোনার। আর চোখে আমি অন্যদেরও দেখতে চেষ্টা করছি। কত লোক বসে আছে, এদের কাউকে আমি চিনি না। সহসা আমার দৃষ্টি এক জায়গায় পড়তেই আমি চমকে উঠলাম। মিসেস ডানভার্স বসে আছে, তার পাশে জ্যাক ফেবেল। গালে হাত দিয়ে সে একদৃষ্টে করোনারের দিকে তাকিয়েছিল। তাকে এ জায়গায় দেখব ভাবতেই পারিনি। জেমস ট্যাব তখন কাঠগড়ায় দাঁড়িয়ে করোনারের প্রশ্নের উত্তর দিচ্ছে। হ্যাঁ স্যার, আমি মিসেস ডি উইন্টারের নৌকো তৈরি করে দিয়েছিলাম। নৌকোটি সাগরে ভাসবার উপযুক্ত ছিল কি? হ্যাঁ, সম্পূর্ণ উপযুক্ত ছিল। পুরো 4 বছর তিনি সেটা ব্যবহারও করেছেন। কোনোদিন কি সেটা উল্টে গিয়েছিল? না স্যার। তাহলে তিনি আমাকে খবর দিতেন। সমস্ত দিক দিয়েই নৌকোটি তার মন মতো হয়েছিল, কথা তিনি আমাকে অনেকবার জানিয়েছিলেন। আচ্ছা, সাগরে নৌকো চালাতে হলে খুব সাবধান হতে হয়, তাই না? হ্যাঁ, সে কথা সত্যি, কিন্তু তার নৌকোটি অন্য সব নৌকার মতো সাধারণ খেলো নৌকা ছিল না, যার হাল কিছুক্ষণের জন্য ছেড়ে গেলেই কোনো বিপদ ঘটতে পারে। উত্তাল সাগরের ঝড়ঝাপটা সহ্য করবার মতো যথেষ্ট মজবুত ছিল। সেই ঝড়ের রাতের চেয়েও অনেক বেশি দুর্যোগের রাতে তিনি সেই নৌকো সাগরে ভাসিয়েছেন। সেদিনকার সেই সামান্য ঝড়ে তার নৌকো ডুবে যাবে, কথা আমি কিছুতেই ভাবতে পারছি না স্যার। কিন্তু তিনি কোনো জিনিস আনবার জন্য কেবিনের মধ্যে ঢুকলে তখন যদি প্রবল ঝড়ের একটা প্রচণ্ড ধাক্কায় নৌকোটি উল্টে গিয়ে থাকে? জেমস ট্যাব মাথা নেড়ে বলে উঠল, না না, তা হতে পারে না। কিন্তু তাছাড়া আর কি ঘটতে পারে? অবশ্য মিস্টার ডি উইন্টার, আমরা কি ওই দুর্ঘটনার জন্য তোমাকে দায়ী করছি না? নৌকোটি সাগরে ভাসাবার সম্পূর্ণ উপযুক্ত বলেই মিসেস ডি উইন্টারকে তুমি জানিয়েছিলে, কথাটুকু শুধু তোমার কাছ থেকে জানতে চাই। ক্ষণিকের অসাবধানতা আর ভুলের জন্য মিসেস ডি উইন্টার এই ভীষণ দুর্ঘটনায় প্রাণ হারালেন। এরকম দুর্ঘটনা আগেও অনেক ঘটেছে, এজন্য তোমাকে এতটুকু দোষ দেওয়া হচ্ছে না, মনে রেখো। যদি কিছু মনে না করেন তাহলে আমার আরও কিছু বলবার আছে স্যার। বেশ তো, বলো। গেল বছর সেই ভীষণ দুর্ঘটনার পর কেরিথে অনেকে আমার কাজ সম্বন্ধে অনেক বিরুদ্ধ সমালোচনা করেছিল। কেউ কেউ বলেছে নৌকোটা একদম বাজে ছিল বলেই তিনি জীবন হারালেন। এজন্য আমি কয়েকটি অর্ডারও হারিয়েছিলাম। নৌকো ডুবে যাওয়ায় আমার দিক থেকে কিছু বলবারও ছিল না। তারপর ওই জাহাজটা তীরে ধাক্কা খেল এবং তার সেই ছোট্ট নৌকোটি সাগর গর্ভে পাওয়া গেল। আপনারা জানেন, ক্যাপ্টেন শার্লে কাল আমাকে নৌকোটি ভালো করে পরীক্ষা করে দেখবার জন্য অনুমতি দিয়েছিলেন। নৌকো সম্বন্ধে আমার ধারণা সম্পূর্ণ সঠিক তা প্রমাণ করবার জন্যই আমি বিশেষভাবে সেটা পরীক্ষা করে দেখেছি। পরীক্ষার পর তোমার কি ধারণা হলো? নৌকোটির কোথাও কোনো গোলমাল ছিল না। 1 বছর সাগরের গভীরে বালুর উপরই ওটা শুয়ে আছে। জলের নিচে প্রবাল পাহাড়ের সারিতে একবারের জন্য ধাক্কা খায়নি। নৌকোর গায়ে কোনো আঘাতের চিহ্ন না দেখে তা পরিষ্কার বুঝতে পারলাম। এবার সে একটু থামল। করোনা তার দিকে আগ্রহ ভরে
তাকিয়ে প্রশ্ন করলেন, তাহলে এই তোমার বক্তব্য? না স্যার, আমার বক্তব্য এখনও শেষ হয়নি। আমি আরও কয়েকটি বিষয়ে জানতে চাই। নৌকোর তক্তাতে কে গর্ত করল? প্রবাল পাহাড়ে ধাক্কা লেগে সেই গর্তগুলি হয়নি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ পাহাড়ের সারি ছিল নৌকো থেকে প্রায় 5 ফুট দূরে। তাছাড়া ধাক্কা লেগে যেরকম গর্ত হয় ওগুলো ঠিক সেরকম নয়, বড় পেরেক দিয়ে গর্তগুলি করা হয়েছে। তার দিকে আর তাকাতে পারছি না, মেঝের দিকে তাকিয়ে নিস্পন্দ হয়ে বসে আছি। করুণার কোনো কথা বলছেন না কেন? কেন তিনি এতক্ষণ নীরব আছেন? তারপর যখন কথা বললেন, মনে হলো অনেক দূর থেকে তার স্বর ভেসে আসছে। কি বলতে চাও তুমি? কিসের গর্ত বলো? নৌকোর তক্তায় সব শুদ্ধ 3টে গর্ত করা হয়েছে। নৌকোর ভারোত্তোলন যন্ত্রটা খুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ছিপিগুলিও খুলে দেওয়া হয়েছিল। ছিপি? সে আবার কি? স্নানের ঘরের বেসিন আর পায়খানার সঙ্গে সাগরে যোগাযোগ রাখবার জন্য যে পাইপ লাগানো রয়েছে, তারই মুখে ছিপি দেওয়া আছে। একটি ছিপি বেসিনের মুখে, আরেকটি পায়খানার নলের মুখে। নৌকো চালাবার সময় এই দুটো ছিপি শক্ত করে বন্ধ করে দিতে হয়, না হলে জল এসে নৌকো ভর্তি হয়ে যাবে। কাল পরীক্ষার পর দেখলাম দুটো ছিপি খোলা রয়েছে। ও, কি ভয়ানক গরম বোধ হচ্ছে। কেন ওরা সব জানলা খুলে দিচ্ছে না? আর কিছুক্ষণ এই ঘরের মধ্যে থাকলে আমি যে দম বন্ধ হয়ে মারা যাব। আমার মাথা ঘুরছে, কিন্তু তবুও শুনতে পাচ্ছি সে কি বলছে। নৌকোর তক্তায় ওই 3টি গর্ত আর ছিপি দুটো বন্ধ না থাকলে ছোট্ট নৌকোখানি ডুবে যেতে বেশি সময় লাগতে পারে না। বোধহয় মাত্র 10 মিনিট সময়ই যথেষ্ট। গেল বছর নৌকোটি পরীক্ষা করবার সময় সে গর্ত আমি দেখিনি। সুন্দর ছোট্ট সেই নৌকোটি তৈরি করে আমি খুব গর্ববোধ করতাম। মিসেস ডি উইন্টারও খুশি হয়েছিলেন। আমার দৃঢ় ধারণা এবং বিশ্বাস নৌকোটি উল্টে যায়নি, ইচ্ছে করে ওটাকে ডুবিয়ে দেয়া হয়েছে। আমি আর থাকতে পারছি না। ঘরে যে এতটুকুও বাতাস নেই। সবাই কি এত কথা বলছে গুনগুন করে? কিছু দেখতে পাচ্ছি না কেন? ও, কি অসহ্য গরম! শুনতে পাচ্ছি করোনার সবাইকে চুপ করবার জন্য বলছেন। তারপর মিস্টার ডি উইন্টার বলে কি বললেন? ম্যাক্সিম উঠে দাঁড়ালো। আমি তার দিকে তাকাতে পারছি না। সহসা নূতন করে আমার মনে পড়ল ডানভার্স যে সব শুনছে। না না, আমি আর সহ্য করতে পারছি না। আমার সর্বাঙ্গ জ্বলে পুড়ে যাচ্ছে যেন। অনেক দূর থেকে কাদের কথা ভেসে আসছে আমার কানে। মিস্টার ডি উইন্টার, জেমস ট্যাপ কি বলল সব শুনলেন? নৌকোর তক্তায় ওই গর্তগুলোর বিষয়ে আপনি কিছু জানেন? না। কি উদ্দেশ্যে ওগুলো করা হয়েছে সে সম্বন্ধে আপনার কি ধারণা? কিছু বুঝতে পারছি না। এই প্রথম আপনি এই কথা শুনলেন? হ্যাঁ। এই খবরটি শুনে আপনি নিশ্চয়ই খুব আঘাত পেয়েছেন। 1 বছর আগে আমি যে শনাক্ত করেছিলাম তা ভুল জেনে আজ সহসা আরও জানতে পারলাম আমার স্বর্গগতায় স্ত্রী শুধু যে নৌকাডুবি হয়ে মারা গিয়েছিলেন তাই নয়, তার নৌকোটি ডুবিয়ে দেবার জন্য কেউ এসব ষড়যন্ত্র করেছিল। এই সমস্তই কি আমাকে আঘাত দেবার পক্ষে যথেষ্ট নয়? আপনার এই প্রশ্ন একেবারেই অবান্তর। এসব কি বলছে সে? করোনারকে রাগিয়ে দিচ্ছে কেন? ওগো, না না, এভাবে রাগ করে কথা বলো না, আর তোমার শত্রু সৃষ্টি করো না। ও ভগবান, ওকে মেজাজ স্থির রাখবার মতো সুবুদ্ধি দাও, ওকে শান্ত করে দাও। মিস্টার ডি উইন্টার, আমি চাই আপনি বিশ্বাস করুন আপনার ওপর আমাদের সকলের আন্তরিক সহানুভূতি রয়েছে। এই আকস্মিক ঘটনায় আপনি খুব আঘাত পেয়েছেন, তাতে আমার এতটুকুও সন্দেহ নেই। আপনার জন্যই আমাকে এই তদন্তের আয়োজন করতে হয়েছে। কিভাবে কোন কারণে তিনি অপঘাতে প্রাণ হারালেন তা পরিষ্কার করবার জন্যই আমি আপনাকে সাহায্য করছি মাত্র। আমার নিজের খেয়াল খুশি মেটাবার জন্য তো আমি এই তদন্ত আরম্ভ করিনি। জেমস ট্যাপ তার বিবৃতিতে যা বলেছে, আপনি কি তাতে কোনো সন্দেহ পোষণ করছেন? না। মিসেস ডি উইন্টারের নৌকো কে দেখাশোনা করত? তিনি নিজেই দেখাশোনা করতেন। নৌকোটিকে ম্যান্ডেলের পোতাশ্রয়ে নোঙর করে রাখা হতো? হ্যাঁ। ওদিকটায় সাধারণ লোকের জন্য পথ আছে কি? না, ওদিকে সাধারণ লোক যেতে পারে না। ম্যান্ডেলের পোতাশ্রয়টি খুব নির্জন এবং গাছপালা দিয়ে নিবিড়ভাবে ঘেরা রয়েছে, তাই না? হ্যাঁ। কেউ লুকিয়ে সেখানে গেলে তাকে না দেখতে পাওয়াই বোধহয় সম্ভব। হ্যাঁ, কিন্তু ট্যাপ যা বলল তা অবিশ্বাস করারও কোনো কারণ আমরা দেখছি না।
গর্ত করে ছিপি খুলে দিলে নৌকোটি 10 কি 15 মিনিটের মধ্যেই ডুবে যাবে। হ্যাঁ, নৌকোর তক্তায় আগে থেকে গর্ত করে সেটা ডুবিয়ে দেবার ষড়যন্ত্রের ধারণা তাহলে বদলাতে হচ্ছে, কারণ তাই যদি হতো তাহলে নৌকো যেখানে নোঙর করেছিল সেখানেই ডুবে যেত। হ্যাঁ, তাহলে এই ধারণায় আসতে হচ্ছে যে ওই দুর্যোগের রাতে যে নৌকোটি সাগরে নিয়ে গিয়েছিল তার পক্ষে ওই গর্তগুলি করা এবং ছিপি খুলে দেওয়া সম্ভব, তাই মনে হচ্ছে। আপনি আমাদের বলেছেন কেবিনের দরজা জানলা শক্ত করে বন্ধ ছিল এবং মেঝেতে মিসেস ডি উইন্টারের মৃতদেহ পড়েছিল। ডাক্তার এবং ক্যাপ্টেন শার্লের বিবৃতিও তাই বলা হয়েছে। হ্যাঁ, তারপর আরও জানা গেল একটা বড় পেরেক দিয়ে আঘাত করে করে গর্তগুলি করা হয়েছে। এই সংবাদটি আপনার কাছে খুব অদ্ভুত ঠেকছে কি না? হ্যাঁ, এ বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই? না মিস্টার ডি উইন্টার, এবার অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন নিছক কর্তব্যের খাতিরে করতে বাধ্য হচ্ছি। করুন। স্বর্গগতা মিসেস ডি উইন্টার এবং আপনার মধ্যে সম্পর্কটা কীরকম ছিল? আপনারা আদর্শ সুখী দম্পতি ছিলেন কি? ও, আমার চোখের সামনে কালো কালো ওগুলো কি নাচছে? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? চারদিক আধার হয়ে আসছে। কোথায় চলে যাচ্ছি আমি? ওই যে মেঝে আমার কাছে এগিয়ে আসছে। কি হলো আমার? একেবারে দম বন্ধ হয়ে আসবার আগে ম্যাক্সিমের স্পষ্ট দৃঢ়স্বর শুনতে পেলাম, আমার স্ত্রীকে কেউ বাইরে নিয়ে যান, সে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে।